অনুভব করতে পারলেই ভালোবাসাকে ছোঁয়া যায়, বলে ভালোবাসাকে ছোঁয়া যায় না, যেটা একটা সময় আমার সুবর্ণার সাথে ছিল। একটা বড় দৃশ্য ধারণ করবার পর হয়তো তার মনে হয়েছে না প্রথমটা অনেক ভালো ছিল। যে মানুষটি অভিনয়টার ধ্যান জ্ঞান, তার কষ্টটা বেশি হয়। হুমায়ুন ফরিদিকে কতটা মিস করেন? এখন বেশি করে মিস করি। আমাদের সময়ের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সেটা, যা আমরা পরস্পরের খুব কাছের হয়ে একটা জীবন কাটিয়ে দিতে পেরেছি। যে অভিনয় ছাড়া আর আমি কিছুই করতে চাইনি, ওই বেদনাটা আমার থাকতো, ওই হতাশাটা আমার থাকতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মেরিল মিল্কসো বার প্রেজেন্স ক্যাফে লাইভ। আজকের সন্ধ্যায় নীলপুরে জাহান আছি। আজকে কে আছেন আমার সঙ্গে? আজকে যিনি আমার সঙ্গে আছেন তার কথা বলতে গেলে বলতে হয় যে কিছু মানুষের ঠিক পরিচয় করিয়ে দিতে হয় না, তারা নিজেরাই যেন অনেক অনেক গল্প ধারণ করেন। আজকে যিনি আমাদের মাঝে আছেন তিনি একটা প্রজন্মের কাছে ছিলেন পর্দার প্রিয় নায়ক, অনেকের কাছে সবচাইতে প্রিয় অভিনেতা, কারো কাছে আবার প্রিয় চিত্রশিল্পী, কারো কাছে প্রিয় লেখক, কারো কাছে প্রিয় পরিচালক। অনেকগুলো পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে। কিন্তু তার সবচেয়ে সুন্দর দিকটি হলো তিনি সবসময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, দর্শকের রুচি বদলেছে, কিন্তু তিনি প্রতিবারই নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন। আমাদের সাথে আজকে যিনি আছেন তার আরেকটি পরিচয়ের কথা বলতে গেলে মনে হয় যে আমাদের অনেকের শৈশবের প্রিয় ছোট কাকু তিনি। তবে আজকে আমাদের আড্ডাটি শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতার সঙ্গে নয়, আজকে আমাদের আড্ডা আসলে এমন একজন শিল্পীর সঙ্গে যিনি গল্প, কয়েকটি প্রজন্মের স্মৃতির অংশ হয়ে আছেন, আবার একই সাথে সক্রিয়ভাবে নতুন অনেকগুলো কাজ করছেন। বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে আজকে কে আছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার ভীষণ পছন্দের লেজেন্ডারি অ্যাক্টর, এবং অনেকগুলো পরিচয়ের কথা কিন্তু বললাম, নান আদার দেন আফজাল হাসান। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ এত সুন্দর করে চেষ্টা করেছি। না এমনিতে খুব ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে, এই জন্যই আমি বুঝতে পারছি যে এত জ্যাকেট এবং ভেতরেও একটি গরম কাপড় পরা দেখছি, বাট সুন্দর লাগছে। গলার স্বর শুনলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা লেগেছে, একটু গলা ভেঙেছে। আমি চেষ্টা করেছি, কিন্তু আসলে আপনি আমার কাছে আসলে এমন একজন যাকে খুব অল্প কথায় পরিচয় করিয়ে দেওয়া যায় না। আমি সচরাচর এত লম্বা ইন্ট্রো দেই না, কিন্তু কি বলবো আসলে বুঝে পাচ্ছিলাম না, অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল, তাও চেষ্টা করেছি অল্প কথায় যদি বলা যায়। বুঝে না পেয়ে ভালোই হয়েছে আমার জন্য, অনেক কিছু নতুন করে শুনতে পেলাম। নতুন করে আমার মনে হয় যে আমার অনেক কিছু শোনার পালা। এই তো বলছিলাম যে অনেক প্রজন্মের স্মৃতির অংশ হয়ে আছেন এবং সেখানেই থেমে নেই, নতুন নতুন করে কিন্তু আরও স্মৃতি তৈরি করছেন এবং এখনও বেশ সক্রিয়ভাবে কাজ করছেন। নতুন প্রজন্মের নির্মাতাদের সাথেও দারুণ দারুণ কাজ হয়েছে, অতীতেও আমরা দেখেছি, এবং এই মুহূর্তে তো বলতেই হয় চরকি ফ্লিক রঙিন সুরমা চলছে। রঙিন সুরমা নিয়ে শুরুতে তাহলে একটু শুনতে চাই, কেমন অভিজ্ঞতা ছিল, কেমন সাড়া পাচ্ছেন? প্রথম অভিজ্ঞতা আমাকে যখন স্ক্রিপ্টটা দেওয়া হয়, আমি একটু অবাকই হয়েছিলাম যে এরকম একটা বিষয় নিয়ে ফ্লিক বানানো, একটা চরকিতে বানানো হবে এটা। কারণ আসলে এই ধরনের বিষয় নিয়ে এখন খুব একটা কাজ হয় না, সেজন্যেই স্ক্রিপ্টটা পাওয়ার পর আমার খুব ভালো লেগেছে যে এরকম ভাবা হচ্ছে, এরকম একটা কাজ হবে। তারপর আরও জানতে পারলাম যে আমার সঙ্গে মিমি রয়েছে। বেশ এই বিগত কয়েক বছরে মিমি আর আমি অনেকগুলো কাজ করেছি। মিউতেও তো আপনাদেরকে আমরা একসাথে দেখেছি। মিউতে আমরা একসাথে ছিলাম না, কিন্তু মিউতে ছিলাম, ও ছিল আমি ছিলাম, কিন্তু আমাদের দেখা হয়নি। কিন্তু আমরা মানে গত 1-2 বছরে অনেকগুলো কাজ একসাথে করেছি। অভিনয় করতে চাইলে যখন এক ধরনের যার সঙ্গে করছি তার সঙ্গে যদি বোঝাপড়াটা এরকম ভালো থাকে তাহলে কাজটা আনন্দদায়ক হয়। সেটা অভিজ্ঞতা হচ্ছে, কাজটা করতে গিয়েছি, আনন্দের সঙ্গেই কাজ করেছি, প্রেশারও ছিল। প্রেশার মানে হচ্ছে কি, এটার জন্য খুব বেশি সময় দেওয়া হয়নি, মাত্র 2-3 দিনে কাজটা শেষ হয়েছিল। আর নতুন পরিচালক হিসেবে আমি একটা বিষয় হলো কি, নতুন ভাবতে চাই না। সেখানে আমি যাচ্ছিলাম যে রিয়াজুল ইমরান তার নতুন কাজ এবং নতুন পরিচালক, সেই জায়গাটা কেমন লেগেছে? নীল, এখন আমি তো কাজ করছি হচ্ছে নতুনদের সাথে। নতুন মানে মানে আপনার অভিজ্ঞতার আলোকে, মানে হয়তো ও এই ক্ষেত্রে কাজ শুরু করলো, কিন্তু যে শুরু করে তাকে আমার ঠিক নতুন ভাবতে ইচ্ছে করে না। আমার মনে হয় নতুন অভিজ্ঞতা নিয়ে এসে আসছে, নতুন অভিজ্ঞতাটা
তো যে কোনো মানুষের জন্য, আমার জন্য তো অনেক নতুন। ও নতুন শুরু করলো, সেটা চেয়ে গুরুত্বপূর্ণ যে আমি নতুন অভিজ্ঞতা হবে আমার একটা কাজের মধ্য দিয়ে, অভিনয়টা আরও বেশি আনন্দময় হবে। তো সেটা অবশ্যই ছিল, কিন্তু একই সঙ্গে যদি নির্দেশক খুব বেশি খুঁতখুঁতে হন, তাহলে হয়তো ভালো অভিনয় করে যাওয়া একটা দৃশ্য আবার ধারণ করতে চান, সন্তুষ্ট হতে চান না। হয়তো 3-4 বার একটা বড় দৃশ্য ধারণ করবার পর হয়তো তার মনে হয়েছে না প্রথমটা অনেক ভালো ছিল। তেমনটা হয়েছে এটাতে? অনেকবার হয়েছে, আমি হ্যাঁ, সেই সময় হয়তো অভিনয় শিল্পী হিসেবে আমরা এত চাপের মধ্যে থেকে খুব যে উপভোগ্যতা সবসময় হয় না, হয়তো তখন করতে মনে হয়েছে না কেন করছিল, ভালোই হয়েছে। কিন্তু একই সঙ্গে এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো যে ও চাইছে যে আরো বেটার যদি কোনো কিছু হয়। অনেক ধরনের অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। কখনো হয়তো সেই সময়টায় আমি জানি না কেমন, আপনি বলছিলেন যে হয়তো একটা দৃশ্য, অনেক বড় দৃশ্য অনেকবার করতে হয়েছে তার মনোভূত হওয়ার জন্য, পরে দেখা গেল যে প্রথমটাই সবকিছুর মধ্যে ভালো মনে হচ্ছে। ওই সময়টা হয়তো অনেক প্রেশার লাগে, কখনো হয়তো বিরক্তও লাগে, কিন্তু পরে কাজটা দেখার পরে আমার কিন্তু মনে হয় যে প্রথম টেকটা ভালো হয়, আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ, তারপর অনেক ধরনের সচেতনতা আসে। প্রথমবার কিন্তু আসলে যেটা করতে চাওয়া হয় ওটা হয়, হ্যাঁ, আর তারপর মনে হয় যে ওই জায়গাটা এরকম হলে ভালো হয়, এই নিজের মধ্যে কিছু অঙ্ক তৈরি হয়, সেটা তখন আর অতটা উপভোগ্য থাকে না। হ্যাঁ, বলছি না যে কখনো তা বেটার হয় না, কখনো হয়তো ভাবিনি এমন একটা বিষয় হয়ে যেতে পারে, কারণ অলওয়েজ সৃজনশীলতার মধ্যে এক ধরনের অ্যাক্সিডেন্টাল কিছু বিউটি থাকে, যেটি কেউ আসলে ভেবে করতে পারে না, ওটা আসে। এখানে যেমন একটা মেসেজের কথা আমরা জানি, মধ্যবিত্ত জীবনের রঙের ছোঁয়া, রঙিন সুরমা, এই মেসেজটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন? দুটো মানুষের জীবনের গল্প বলতে চাওয়া হয়েছে, কিন্তু গল্পটা বলা হয়েছে খুব আলাদাভাবে, মানে একটা স্বপ্নভঙ্গ, কিন্তু সেই স্বপ্নভঙ্গটা একটু একটু করে খুলে দেয়া এবং বলার ঢঙের কারণে বোধ করি যারা দেখছেন তারা ভালো লাগছে বলছেন, কিন্তু একই সঙ্গে আবার বলছেন যে বিষয়টা খুবই কষ্টের। তো এর মধ্যে দিয়ে দুটো বিষয় পাওয়া যায়, এক হচ্ছে ভালো লাগাটার কথা বলছেন, আবার কষ্টটা লাগছে, তো ভালো লাগছে বলেই কষ্টটা লাগছে। যেমন আমাকে অনেকে বলেছেন যে এই বিষয় নিয়ে কেন করতে চেয়েছেন, করতে গিয়েছেন আপনারা নাটক, আমি বুঝতে পারি যে তাদের সন্তান বাইরে আছে, এক ধরনের শিশির করা অনুভূতি তাদের হচ্ছে। এই যে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারা, এটা তো অনেক অনেক বড় ব্যাপার, অনেক বড় সাফল্য বিবেচনা করি আমি। অবশ্যই যে কোনো কাজে যখন দর্শক নিজের সঙ্গে মেলাতে চান, না আমি গল্প দেখছি না, আমি অভিনয় দেখছি না, আরে এটা সত্যি একটা উপলব্ধি হচ্ছে। আমার কথা তো আসলে আরো চলবে থাকবে, তার ফাঁকে আমি একটু অনুষ্ঠানের ফরম্যাটে যেতে চাই। আপনার অনেক ভক্ত দর্শক শুভানুধ্যায়ী আছেন এবং গুগলে তারা আপনাকে নিয়ে অনেক কিছু জানতে চান। সেখান থেকে আমরা টপ কয়েকটি জানতে চাওয়া জিজ্ঞাসা নিয়েছি, যেটা এখন আপনাকে দিচ্ছি। গুগল অ্যান্সার করবে না, আজকে সরাসরি আফজাল হোসেন অ্যান্সার করবেন। এটা আমি কি করে বলবো, কারণ এই বিষয়টা নিয়ে আমি ভাবি না। আমি যদি খালি উত্তর করি তাহলে আমার নিজের সঙ্গে সেটা প্রতারণা হবে, কারণ গুগলের দর্শক আপনাকে নিয়ে কি সার্চ করছে, আমি সত্যি বলতে কি এই বিষয়টা নিয়ে একদিনও ভাবিনি। এখানে কি আছে? এখানে আছে আফজাল হোসেনের নতুন নাটক, আচ্ছা, আফজাল হোসেনের স্ত্রী ও পরিবার। নতুন নাটক নিয়ে তাহলে জানিয়ে দিন। নতুন আমি তো করি খুব কম, আমি তো অভিনয় আসলে আমার একটা সময় চেয়েছিলাম যেটা আমার পেশা হবে, আমি না, আমাদের প্রজন্মের অধিকাংশ মানুষই চেয়েছিলেন এটা আমার পেশা হবে। এটা একটা সময় আমার মনে হচ্ছে যে এই ভাবনাটা বোধহয় ঠিক না, নিজের জন্য কিছু আরেকটা জায়গা তৈরি থাকা উচিত যেখানে থাকলে ভালো হয়, এবং সেটা নিয়ে এতদিন পরে আমার মনে হয় যে সেটা ভালোই ছিল, ঠিক সিদ্ধান্ত ছিল। অবশ্যই, কারণ আমার বন্ধু হুমায়ুন ফরিদের কথা মনে পড়ছে, ও কিন্তু অভিনয় করা ছাড়া আর কিছু করতে চায়নি। এটা হলে আমাদের দেশটা যেরকম একজন অভিনেতার স্বপ্নের যেসব চরিত্র
সেগুলো তো পাওয়া হয়ে ওঠে না। অভিনয়টা করা হয়, কিন্তু স্বপ্নের চরিত্র যেটা সেটা করার সুযোগ থাকে না। এবং যে মানুষটি অভিনয় যার ধ্যান জ্ঞান, তার কষ্টটা বেশি হয়, তাকে ভুগতে হয় বেশি। আমাকে কম ভুগতে হয়েছে, কারণ ওটি আমার প্রায়োরিটির মধ্যে ছিল না। ওকে, এটা নতুন জানা হলো। দ্বিতীয়, আমি এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত হয়তো জানতে চাইবো সময় থাকলে। দ্বিতীয় জিজ্ঞাসা, আফজাল হোসেন স্ত্রী ও পরিবার। হ্যাঁ, আমি ফেসবুকে নানা বিষয় নিয়ে লিখি, তার ভিতরে আমি সম্পর্ক নিয়েও লিখি। কারণ আমি মনে করি যেটা নিজের সুখের জন্য লেখা না, যেসব বিষয় আমি পছন্দ করি, যেসব বিষয় আমার মনে আছে, আমি লিখি এই কারণে, এই আশা নিয়ে যে মানুষ পড়বে, এবং যদি আগ্রহ তৈরি করতে পারি সেটা ভালো হয়। কারণ আমি এমন বিষয় নির্ধারণ করি, মনে করি যে তারা এটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে চর্চা করবে, কথা বলবে। তো সেই হিসেবে আমি স্ত্রী পরিবার নিয়ে কিন্তু অনেক কিছু লিখি। সে কারণে হতে পারে যে এটার খোঁজ করা হয়। আফজাল হোসেনের ছোট কাকু সিরিজ, এটা গত 10-12 বছর ধরে এটা আমি নিয়মিত করি, এবং বুঝতে পারি যে মানুষের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে, যে এখন অনেকেই ছোট কাকু বলে আমাকে ডাকে। কিন্তু অতি সম্প্রতি আমি আরেকটা সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমাকে আবার বলা হয়েছে যে আপনি অভিনেতার যে ইমেজটা আমাদের কাছে রয়েছে, আমরা চাই যে ওরকম কোনো ইমেজ নিয়ে থাকুন। আমি তাদের বলেছি আমি তো সেই বয়সে নেই, আমাকে তখন তো জায়গা বদল করতেই হবে। সুতরাং অনেকে হয়তো ছোট কাকু খুঁজতে পারেন। আফজাল হোসেন 21 পদক, আমার মনে হয় না এটা নিয়ে মানুষ খুব খোঁজখবর করে। এটা আমি নিজেও কখনো গুরুত্ব দিয়ে ভাবিনি। আর মানুষটা খুঁজবে কেন? জানতে চায় মানুষ আসলে, হ্যাঁ, কাজ নিয়ে জানতে চায়, আমি কি করছি এখন, সেগুলো নিয়ে জানতে চায়। তো সেটা লেখালেখি করি, ছবি আঁকি, এটি প্রত্যেক দিনের কাজ আমার। আর একটা ব্যবসা আছে, মানে সেখানে বসি, সেখানে কাজ থাকলে কাজগুলো করি। কিছু চিন্তাভাবনা আছে যেগুলো ঘটুক চাই। একটা বাচ্চাদের ছবি আমি শেষ করেছি, আর একটা সিনেমা শুরু করতে চাই, একটা পেন্টিং এক্সিবিশন করতে চাই। বাচ্চাদের ছবি কোনটা সেটা? এটা একটা শিশু একাডেমির একটা ছবি, আমি ডিরেকশন দিয়েছি। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপরে জীবনী ভিত্তিক একটা ডকু ফিকশন। ইন্টারেস্টিং, মানে বাচ্চাদের বলছি, কিন্তু সবার দেখতে ভালো লাগবে বলে মনে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মধ্য দিয়ে বাচ্চাদেরকে একটা গল্প বলা। কবে আমরা দেখতে পারি? এটা সেন্সার হয়ে গিয়েছিল। তারপর তো যেহেতু প্রযোজক তারা, আমি তো ওর বেশি আর কিছু বলতে পারার কথা না আমার, যে আমার কাজ আমি করে দিচ্ছি। তাহলে আমরা অপেক্ষায় থাকি। শেষ আর কিছু কি? না, আর এখানে তেমন কিছু নেই। মোটামুটি দর্শকের কি জিজ্ঞাসা ছিল, আমরা সেই উত্তরগুলো কিছুটা পেয়ে গেলাম। আমি এই ফাঁকে একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে চাই, বিরতির পরে আবার ফিরে আসছি। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট্ট একটা বিরতি পর ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীল আছি, আর আমার সঙ্গে আছেন আজকে প্রিয় অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, লেখক, লেজেন্ডারি অ্যাক্টর আফজাল হোসেন। ওয়েলকাম ওয়ান্স এগেইন। বিরতিতে যাবার আগে আমরা দর্শকের জিজ্ঞাসা এবং উত্তর সেগুলো পাচ্ছিলাম। কথা হচ্ছিল রঙিন সুরমা নিয়ে, চৌটিতে চলছে সম্প্রতি, আফসানা মিমি সহ আপনাকে আমরা দেখেছি সেখানে। তার সঙ্গে তো আসলে অনেক কাজ করা হয়েছে, এবং এখন নতুন সময়, নতুন প্রজন্মের সাথে আপনারা একসাথে অনেকগুলো কাজ আসলে করছেন। এই যে অনেক দিনের একটা বোঝাপড়া সহশিল্পীর সঙ্গে, এটা শুটিংয়ের সময় কতটা সহযোগী হয়ে ওঠে? অনেক বেশি। কারণ হচ্ছে কি, যদি আমরা একটা কিছুদিন আগে ফুটবল খেলা হয়ে গেল, তো আমরা তো খেলা দেখলে বুঝতে পারি যে খেলার বিষয় বিস্তারিত না জানলেও একটা বিষয় তো বুঝতে পারি যে একজন খেলোয়াড় বল নিয়ে দৌড়াচ্ছেন, তিনি ওই জায়গা থেকে কাকে আসলে পাসটা দেবেন তার তো বুঝতে হয়। কারণ ওই বলটার জন্য আরো 2-3জন দৌড়াচ্ছে, কিন্তু একজন তো ধরে নেন যেটা আমার কাছে পৌঁছাবে। এবং ওই বোঝাপড়াটা থাকলে সে বুঝতে পারে, একটা মুভমেন্টের সময় আসলে বুঝতে পারে। কারণ দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে পারার সুবিধাটা হচ্ছে এটা, যেটা একটা সময় আমার সুবর্ণার সাথে ছিল। ন্যাচারালি আরও অত্যন্ত সহজ, তো এমনি খুব এক্সপ্রেসিভ, মানে এখনও যে অভিনয়টা তার একদম রক্তের ভেতর আছে, খুব কষ্ট করেই যে একটা অভিনয় আনতে হয় সেরকম না।
আর খুবই সহজ, মানে ভালোটাকে ভালো বলে, মন্দটাকে মন্দ বলে, অনেক সরব। আর আমি কিন্তু একটু নীরব ধরনের, আমি এখন আমাকে কথা বলানো হচ্ছে, কিন্তু সেটের মধ্যে আমি নীরব ধরনের, আরো সরব, তাতে সব দিক দিয়েই ভালো হয় আর কি। রাইট, প্লাস মাইনাস। ওয়েল, আফজাল হোসেন নামটির সাথে অকপটে কিন্তু চলে আসে সুবর্ণা মুস্তাফা নামটি। সবচাইতে প্রিয় জুটি আফজাল সুবর্ণা, কিংবা কখনো প্রেমের গুঞ্জন, কখনো সবচেয়ে সুন্দর বন্ধুত্বের উদাহরণ আফজাল সুবর্ণা। এই যে দীর্ঘদিনের আপনাদের যে সম্পর্ক, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন? এরকম সম্পর্ক সচরাচর মানুষের সঙ্গে মানুষের হয় না। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে, ফরিদি, সুবর্ণা, আমাদের যে বোঝাপড়াটা ছিল, মানে এটা কিন্তু কারোর সঙ্গে কারোর সম্পর্ক রয়েছে সেই সূত্রে না, ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ প্রত্যেকের সাথে যেটা প্রত্যেকের ছিল। আমরা তো প্রায় পুরো একটা জীবন কাটিয়ে ফেললাম, এরকম তো আর কারো ক্ষেত্রে ঘটেনি। সুতরাং এটা আমার কাছে মনে হয় অত্যন্ত বিশেষ। ফরিদি তো হারিয়ে গেছে, তার সঙ্গে আর হয়তো ওইভাবে কোনো নতুন করে কোনো অভিজ্ঞতা হওয়ার নয়। তবে সুবর্ণা এখনও, যদি আমরা অতীতের কয়েকটা কাজের মধ্য দিয়ে একটা বিষয় খেয়াল করেছি, আগে যেরকম ছিল সেরকমই, কিন্তু আমাদের যে ঝগড়াঝাড়ি হওয়ার সেটা এখনো হয়, একই রকমভাবে হয়। অভিনয় করতে গিয়ে মতান্তর যেটা হয়, নানা বিষয় নিয়ে আপনারা আসলে আলোচনা করেন, মানে এটা সাধারণত বহু মানুষের হয় না বলে আমার বিশ্বাস। আমরা সেই অর্থে খুবই, আমি অন্তত মনে করি যে ভাগ্যবান। এবং নীল এটাও মনে করি যে একটা বড় অর্জন, যে একজন অভিনেতার নাম উচ্চারণ করলে বা একজন অভিনেত্রীর নাম উচ্চারণ করলে সঙ্গে আর একটা নাম জুড়ে দেওয়া হয়, বলা হয় আফজাল সুবর্ণা, সুবর্ণা আফজাল। তো এটা তো আসলে সবার ক্ষেত্রে ঘটে না, সুতরাং কেন ভাববো না যে এটাও একটা বড় অর্জন। খুবই শক্তিশালী একটা বন্ধন, সেটা পর্দার ওপাশেও ছিল এবং পর্দায় তো আসলে দর্শক অন্যভাবে দেখেছে এবং যুগ যুগ ধরে মনে রেখেছে। এবং আপনি কিন্তু বারবারই বলার সময় সুবর্ণা আফজাল এবং বারবার হুমায়ুন ফরিদি নামটিও চলে আসছে, একটা অন্যরকম বন্ধুত্ব ছিল আপনাদের। হুমায়ুন ফরিদিকে কতটা মিস করেন? খুবই মিস করি, এখন বেশি করে মিস করি, কারণ ওর চলে যাওয়ার আগ পর্যন্ত তো ওটিটি শুরু হয়নি না। আর ওটিটি মনে হচ্ছে কি যে নতুন নির্মাতারা, নতুন লেখক, এই যে নতুনদের আগমন এবং তারা যে পুরো বিষয়টাকে আলাদা করে ভাবছে বিষয়টা নিয়ে, এই সময়টা তো ও দরকার ছিল। মানে এখন বিচিত্র চরিত্র তৈরি হয়। কিছুদিন আগ পর্যন্ত আমরা টেলিভিশনের সময়টাতে পেয়েছি, টেলিভিশনের সময়টা পেয়েছি, তারপরে কিন্তু আর পাওয়া হয়নি। তো এখন একটা ভালো চরিত্র যখন সামনে আসে, তখন ওর কথা খুব মনে হয় যে ওর থাকা দরকার ছিল। একটা ভালো চরিত্র যদি দেখি, মনে হয় ওর থাকাটা খুব দরকার ছিল। আর অনেক কিছু হয়তো দেবার ছিল। এই যে আপনাদের সময়টা, আমরা যদি সেই টেলিভিশন সময়ে স্বর্ণযুগের কথা বলি, সেই সময়ে উজ্জ্বল কয়েকটি নাম এখনো উচ্চারিত হয়: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, আসদুজ্জামান নূর। আপনাদের সবার মধ্যে একটা আলাদা বন্ধুত্ব সবসময় ছিল। কখনো কি আপনাদের মধ্যে কাউকে কারো প্রতিদ্বন্দ্বী মনে হতো না? আমাদের সময় সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সেটা, যা আমরা পরস্পরের খুব কাছের হয়ে একটা জীবন কাটিয়ে দিতে পেরেছি। শুধু আমাদের দলে যারা রয়েছে তারা না, অন্য দলেও যারা ভালো অভিনয় শিল্পী, তাদের সঙ্গেও যারা এখনো রয়েছেন, আমাদের সম্পর্কটা অটুট রয়েছে, একই রকমের। এটা আমাদের অনেক সৌভাগ্য বলতে হবে। দারুণ। এই যে আমরা তখন গুগলের অ্যান্সার পাওয়ার সময় আপনি একটা কথা কিন্তু বলছিলেন যে অভিনেতা হওয়ার পাশাপাশি অন্য কিছু করার একটা জায়গা আপনি তৈরি করেছেন। আমরা দেখেছি একটা সময় বিজ্ঞাপন বানিয়ে, বিজ্ঞাপনের একটা আলাদা সময় আপনি তৈরি করেছেন, আপনার হাত ধরে অনেক দারুণ, বা আমরা যদি বলি যে আধুনিক বিজ্ঞাপনের রূপকার, খুব একটা অত্যুক্তি হবে না। এই চিন্তাটা, বিজ্ঞাপন নির্মাণের চিন্তাটা কেন এলো, সেটাই কেন করতে চাইলেন? আমি যখন, আমরা সবাই অভিনয় করছি, অভিনয় ছাড়া আমরা সবাই একসাথে থাকি, অভিনয় নিয়ে কথা বলি, শুধুমাত্র বোধহয় এই যে যার মতো, তাও অনেকে আমরা একসঙ্গে ঘুমাতাম। আবার এই আলাদা হয়ে যাওয়াটা হচ্ছে রাতের বেলার, বাকি সময়টা কিন্তু আমরা একই সঙ্গে কাটাতাম একটা সময়। সুতরাং খুব স্বাভাবিক কথা যে প্রত্যেকের স্বপ্ন কল্পনা ছিল যে আমরা অভিনয় করে বাঁচবো।
তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমি টেলিভিশনে যদি অভিনয় করি, সেখানে সেই সময়টা আমরা 2000-2500 টাকা পেতাম, 7 দিন রিহার্সাল করতে হতো, মঞ্চে তো নিজেদের পকেটের পয়সা খরচ করে যে অভিনয় করতাম। তো অভিনয় করার শখ থাকবে, এটা উপার্জনের বিষয় থাকবে না, কতদিন আসলে এইভাবে আর করা যাবে। এক তো সেটার কারণে মনে হয়েছিল যে যদি আয় রোজগারের একটা পথ থাকে, তখন আমি হয়তো অভিনয়টা অনেক ভালোবেসে করতে পারবো। কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল যে সেটাও তো একটা আর্ট ফর্ম, সেখানেও সময় দিলে সম্পূর্ণভাবেই দিতে হয়। তো তাতে করে একটা দুঃখবোধ ছিল যে আমি নিয়মিত হতে পারছি না, উজাড় করে দেওয়া যাচ্ছে না, পারা যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে এটাও মনে হতো যে যেটা আমি পারছি না সেটা জোর করে করছি না, এটা তো ভালো। না হয় অভিনয়ের প্রতি যদি আসলে জীবিকার জন্য পুরোপুরি নির্ভর করতে হতো, সেটা সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে কতজন অভিনেতা, ধরা যাক আপনি একটু আগে রাসেলুল ইসলাম আসাদের কথা বললেন, আমার আগে অভিনয় শুরু করেছে ওর কালে সিনেমাতে মানে উল্লেখযোগ্য 10টি ছবিতে সে অভিনয় করেছে, উল্লেখযোগ্য, এবং সেগুলো অসাধারণ চরিত্রগুলো পেয়েছে সে। যদি টেলিভিশনের কথা বলি, আমার আগেও টেলিভিশনে এসেছে, সে টেলিভিশনের অসাধারণ চরিত্রগুলোতে অভিনয়, মানে টেলিভিশনের সেকালের সবচেয়ে ভালো নাটকগুলোতে, ভালো চরিত্রগুলোতে অভিনয় করেছে সে। মঞ্চে আমরা যতদিন একসাথে কাজ করেছি, মঞ্চেরও সেরা নাটকগুলোতে সে প্রধান চরিত্রে অভিনয় করেছে। এখন তো তাকে আমরা খুঁজি না, প্রয়োজন পড়ে না তার। তো এটা যদি আমিও ওরকম একজন হতাম যে অভিনয় ছাড়া আর আমি কিছুই করতে চাইনি, ওই বেদনাটা আমার থাকতো, ওই হতাশাটা আমার থাকতো। আমি যে বলি যে ওটা করে ভালোই করেছি, আমাকে হতাশ হতে হয় না, আমাকে এই কষ্টটা অন্তর্ভোগ করতে হয় না। খুব দারুণ বললেন। জীবনের অনেক রকম বোধ আসলে থাকে। আমার ইচ্ছে করছিল, আরও অনেক প্রশ্ন ছিল, আরও অনেক জানার ছিল, আপনার লেখালেখি নিয়েও জানার ছিল। এক্সিবিশন করতে চান বললেন, সামনে এরকম পরিকল্পনা আছে। আমি চাই খুব তাড়াতাড়ি সেটি হোক, দেখতে চাই আমরা। সম্প্রতি বেশ কিছু পর্ব দেখছি, একটা সময়কে, খাবার দাবার পর্বের কথা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, একটা সময়কে মোটামুটি আপনি ধারণ করছেন সেই লেখার মাধ্যমে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং সেই সময়টাকে মনে হয় সামনে দেখতে পাই, এত সুন্দর করে লেখেন। কিন্তু সময় একদম শেষের দিকে, আমরা আজকের অনুষ্ঠানে আর সময় বাড়াতে পারছি না। সব শেষে যদি আপনার কিছু বলার থাকে দর্শকদের জন্য। দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, একটাই কথা। আমরা ভালোবাসার সংজ্ঞাটা ঠিকমতো বুঝতে পারি না। ভালোবাসার শব্দটা জানি, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? মানে ভালোবাসার সংজ্ঞাটি হচ্ছে অনুভব করতে শেখো। আগে অনুভব করো, বলো না। অনুভব করতে পারলেই ভালোবাসাকে ছোঁয়া যায়, বলে ভালোবাসাকে ছোঁয়া যায় না। খুবই দারুণ বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। আশা করি অন্য আরেকদিন আরো দীর্ঘ সময় আড্ডা হবে। অনেক ধন্যবাদ যে অন্তত কিছু কথা বলার সুযোগ হলো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। যারা দেখছিলেন দর্শক, আশা করি একটা সুন্দর সময় কেটেছে। আরো বেশি সময় কাটাতে পারলে ভালো লাগতো, আমি জানি আপনাদেরও আমার মতো। তবে আজকে বিদায় নিতে হচ্ছে। আগামী দিন দেখা হবে, নতুন অতিথি থাকবেন, নতুন গল্প থাকবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন।